স্বাগতম সবাইকে। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম নন ইনভার্টিং এবং ইনভার্টিং অ্যামপ্লিফায়ার সম্পর্কে দেখেছিলাম এবং ওই রিলেটেড কিছু আমরা প্র্যাকটিস প্রবলেম করেছিলাম। আজকে আমরা দেখব যে নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার থেকে আর কি কি অ্যামপ্লিফাইং ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যায়। তো আমাদের নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের যে ডায়াগ্রামটা ছিল কিরকম, এই নন ইনভার্টিং মিন্স কি ভোল্টেজ সোর্সটা কার সাথে যুক্ত থাকবে, আমার নন ইনভার্টিং সাইডের সাথে কানেক্টেড থাকবে, তাই তো। আর ইনভার্টিং সাইডের রেজিস্ট্যান্সটা কি থাকবে, গ্রাউন্ডেড থাকবে। তো এটা হচ্ছে কি আমার নন ইনভার্টিং ক্যারেক্টারিস্টিক্স ছিল। এটা হচ্ছে RF, এটা হচ্ছে R1, এটা হচ্ছে V2, এটা থাকবে আমার T1। এটা তো ছিল আমার নন ইনভার্টিং ক্যারেক্টারিস্টিক্স। এটার জন্য আউটপুটের ইকুয়েশনটা কি আসতো, 1 প্লাস RF বাই R কি বলবো R1 ইনটু DI। দুইটা মিলা বলতেছে, দুইটা মিলা বলতেছে না। আচ্ছা, তো V1 বা VI, V1 এর VI এর কি 1 দা VI এর তো ইনপুটের জন্য। আচ্ছা, এখানে কাই দাও জি স্যার, VI তো RI না দিয়ে R1 দাও বেটার। RI দিলে আবার ইন্টারনাল রেজিস্ট্যান্স বুঝায়। অপ অ্যাম্পের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত থাকে, ইনপুট ইম্পিডেন্স কত থাকে, ইনফিনিটি। ঠিক আছে, কত লাগে প্রথম দিকে। আচ্ছা তো স্যার ইনপুট লেখা থেকে শিখে গেছে। আর ব্যান্ডউইথ মানে লুপ ব্যান্ডউইথ, লুপ গেইন কত থাকে, ইনফিনিটি। কত লাগে জামিন বল, আউটপুট রেজিস্ট্যান্স কি থাকে স্যার, 0। বড় লেখা চলো বড় লেখা তো নয়, ছেলেগুলো একটা বড় লেখা স্যার আমাদের মনে মনে আনসার ছিল স্যার, এটা তো বলে দিই না স্যার, ক্লাসে বলেছিলেন কি মনে আছে একজনের মনে নাই ক্লাস ধরো বড় লেখা করতে হবে। আচ্ছা বল তো B1 কোন ফিনের সাথে কানেক্ট করে, B1 এক্সেন্সর চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার কি ফাস্ট দুইজনই পুরো সেই ফাস্টে পেরে গেছে। ধন্যবাদ, ভালো পড়া লাগা হচ্ছে। আরেকটা কি ফিডব্যাক। আচ্ছা, এখন এখান থেকে আমরা অন্য একটা কনফিগারেশনে যাব। সেটা কি, সাপোজ এই ফিডব্যাক রেজিস্ট্যান্সটা যদি আমি 0 করে দিই, 0 রেজিস্ট্যান্স মানে কি, রেজিস্ট্যান্সটা সরাই দেব, সরাই আমরা যা বলতেছি সরাই। রেজিস্ট্যান্স সরাই দিলে রেজিস্ট্যান্স কত হয়, না স্যার ইনফিনিটি হয়ে যাবে, এটা শর্ট সার্কিট করে দেবে, শর্ট সার্কিট করে দেবে। তাহলে RF এর ভ্যালু যদি 0 হয় তখন কি হবে, পুরোটাই 0। এই মানে এই পাশ ইকুয়েশনটা 0 হয়ে যাবে, এটা বলতে এই পাশটা 0, এটাই 0, তাহলে B0 কি হবে, B0 VI বুঝা গেছে। সো বেসিক্যালি এইটা আমার তখন দরকার হবে না। ওকে, সো এরকম একটা কনফিগারেশন আমি পাবো। এই কনফিগারেশনে কি লাভ, ইনপুট যে ভোল্টেজটা আউটপুটে কি আমার একই ভোল্টেজ, সেম ভোল্টেজটা আসবে। কিন্তু পার্থক্য ওরা কিন্তু এই ইনপুট আর আউটপুট কিন্তু আইসোলেটেড আছে। মানে আমি চাইলে ইনপুটকেও সহজে আলাদা করে তুলতে পারি, আউটপুটটাকেও সহজে আলাদা করে তুলতে পারি। মানে এটা কিন্তু আমার ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এখন সাপোজ এমন একটা সার্কিট যেখানে ইনপুট আউটপুট, ওইখানে ওদের কোনো যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে, সেনসিটিভ সার্কিট, যে অতি দ্রুত হচ্ছে ওরা ভ্যালু, মানে এই সাইডে যেটা সেটা খুব সেনসিটিভ একটা সার্কিট। তো এমন হতে পারে এখানে হঠাৎ করে ইনপুট বেড়ে গেলে তাহলে এখানে কি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা যদি ডিরেক্ট কানেক্টেড থাকতো তাহলে কি ক্ষতির পরিমাণটা বেশি হতো। এজন্য এই টাইপের সার্কিট ইউজ করলে লাভ কি হয়, এগুলো হচ্ছে আইসোলেশনের সুবিধা। এবং সেখানে দেখো ইনপুট আর আউটপুট ভোল্টেজটা কি সমান না, মানে এখানে যে ভোল্টেজ দিবা এখানে সেম ভোল্টেজ পাচ্ছ। এইটার সাথে তুমি অন্য একটা বড় সার্কিট অ্যাড করে দিতে পারতেছো। আর যখন ইচ্ছে হলো সার্কিট থেকে তোমার এই ভোল্টেজটা সরাতে হবে, জাস্ট এইটা অফ করলে কি কাহিনীটা হয়ে যাচ্ছে না। মানে বেসিক্যালি আইসোলেশনে কি বড় একটা হেল্প করতেছে এই টাইপের সার্কিট। এই টাইপের সার্কিটের স্পেশাল একটা নাম আছে, এটার নাম হচ্ছে ভোল্টেজ ফলোয়ার সার্কিট। ভোল্টেজ ফলোয়ার সার্কিট, ওকে। তাহলে একটা ভোল্টেজ ফলোয়ার সার্কিট দেখতে কিরকম হবে, এটা কাজ করবে, এই কাজ করবে।
তাহলে ভোল্টেজ ফলোয়ার সার্কিট দেখতে কিরকম হবে, এরকম কনফিগারেশন, যেখানে ইনপুট 10 কি থাকবে, আউটপুটে কত থাকবে, আর এখানে আরএফ ফিডব্যাক রেজিস্ট্যান্স এর ভ্যালু কত হবে, 0। আচ্ছা, আর আরএফ তো হচ্ছে 0, আর 1 টা কি হবে, ইনফিনিটি। বেসিক্যালি আর1 এর এখানে ইনফিনিটি, এখানে কোনো ভোল্টেজই আসতেছে না। ঠিক আছে, তাহলে আমাকে এখন বলো যে একটা ভোল্টেজ ফলোয়ার সার্কিটের গেইন কত? 1। আর সব পাইলে ভাবতে তো সময় দিবি এত কেন করে ভালো। তাহলে গেইন কিভাবে হিসাব করা হয়? গেইন অফ ভোল্টেজ মানে কি, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এটা যাতে কখনোই না ভুল যায়, যে কোনো গেইন হচ্ছে আউটপুট বা ভাগ ইনপুট, বা এটাকে ট্রান্সফার ফাংশনও বলা হয়, আউটপুট ভাগ ইনপুট। ঠিক আছে, তাহলে গেইনটা কত হবে, 1। তাহলে ভোল্টেজ ফলোয়ার সার্কিটের গেইন কত, 1। বুঝা গেছে? তাহলে ভোল্টেজ ফলোয়ার সার্কিটের গেইন আমি পেয়ে গেলাম 1। বুঝা গেছে শান্ত? তুমি হঠাৎ করে আননোন লাগতে পারে অনেক, না স্যার, কারণ অনেক কিছু চলে গেছে। কয় ক্লাস অ্যাকচুয়ালি ছিল, এক ক্লাস না দুই ক্লাস? মানে কত অপেপের একটা ক্লাস হয়েছিল, বুঝাই না সব কয়টা ক্লাস আর লাস্ট ক্লাসে ছিল, লাস্ট ক্লাস ছিল না। হ্যাঁ মনে হয় স্যার একটা ক্লাস হয়েছে, দুইটা ক্লাস, এটা ফোর না লেখা তুমি ইনভার্টিং এর পেছো, ইনভার্টিং হয়েছে। কাহিনী তো বুঝছো হবে কি হয়, কি মানে ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ঢোকে না। না স্যার এটা তো ভোল্টেজ ডিফারেন্স 0। হ্যাঁ গুড, তাহলে মনে আছে। ঠিক আছে, তাহলে এটা বুঝলাম। তাহলে ভোল্টেজ ফলোয়ার সার্কিট আঁকতে পারবো ডায়াগ্রাম, এবং এটার গেইন টেইন আসলে ম্যাথে বের করতে পারবো। ওকে, আচ্ছা আজকে দেখবো, আজকে অনেকগুলো প্রবলেম সলভিং দেব। আজকে সামিংটা খালি করি, এরপর আমাদের মেইন প্র্যাকটিস শুরু হবে। ওকে, এখন আমরা আসবো আমরা সামিং অ্যামপ্লিফায়ার। সামিং অ্যামপ্লিফায়ার সবাই ওই রাইট সাইডের ছবিটা তোর হাত লিখে দাও। সবাই বদলে দিবি না। তুই কি শুনছিস? আই মানে যথেষ্ট বেসিক অর্জনের জন্য বই পড়া ছাড়া কিন্তু বিকল্প নাই, এটা সবাই মনে রাখবে। ওকে, স্যার যে বই স্যার বই দেখলে চলে আসে কিছু করার নেই, যে একবার কিছু করার নেই। চিন্তা করবা তাহলে ভবিষ্যতে কি হবে, তোমার চোখে কান্না চলে আসবে, তখন আবার ঘুম চলে যাবে। ওকে, তো এই জন্য বই রিডিং করার অভ্যাস তৈরি করতে হবে, পিডিএফ হোক হার্ড কপি হোক। একটু বাজার স্যার একটু হেজিটেট কনসার্ন করে ভবিষ্যতে ঘুমাই গেলে যেটা দেখবে সেটা কিন্তু তোমার ভবিষ্যৎ হয়ে যাবে। মানে হচ্ছে বই রিডিং করার অভ্যাস গড়ে তুলতে হবে। আর ভার্সিটিতে হচ্ছে তোমার টিচার হচ্ছে বলে দিতে পারে এই টপিক এই টপিক, বিস্তারিত জানতে হবে তোমার নিজে। ওকে, তো তুমি নেট ঘাটো, ভিডিও ইউটিউব ভিডিও ঘাটো, তারপর হচ্ছে ওই টেক্সট বুক ঘাটো, অবশ্যই তোমার কনসেপ্ট ক্লিয়ার হতে হবে একটা কম করে। সেই জন্য যত পারো রিডিং করো, বই রিডিং করো, ইউটিউব ভিডিও দেখো, ক্লাস লেকচার তো ফলো করতেছে, কিন্তু একটা কম্পোনেন্ট বা একটা কনফিগারেশন সম্পর্কে যেন 100% আইডিয়া আমার থাকে। আচ্ছা, সামিং অ্যামপ্লিফায়ারের কাজটা কি একটু সবাই যদি খেয়াল করো, সামিং অ্যামপ্লিফায়ারে কানেকশনটা কিভাবে দেওয়া আছে, মানে কানেকশনটা কোন সাইডে দেওয়া, ইনভার্টিং না নন ইনভার্টিং সাইডে? ইনভার্টিং সাইডে দেওয়া, হ্যাঁ ইনভার্টিং সাইডে দেওয়া। আচ্ছা, সামিং কথাটা মানে কি, যোগ করা। তো সামিং অ্যামপ্লিফায়ার কি করবে, প্রত্যেকটা কম্পোনেন্টকে সে যোগ করবে। এখানে দেখো প্রত্যেকটা কোন সাইডে ইনপুট আছে, প্রত্যেকটা কিন্তু আমার ইনভার্টিং সাইডে ইনপুটটা আছে, সেই প্রত্যেকটা ইনপুটকে সে কি জাস্ট অ্যাড করবে। প্রত্যেকটা ইনপুট কিভাবে আছে, প্যারালালি কিন্তু আছে, ঠিক আছে? প্রত্যেকটা ইনপুটকে সে এখন যোগ করবে। কিভাবে যোগ করবে,
আমরা যদি ফর্মুলাটাতে আনি, এটা তো গ্রাউন্ডেড করে দিলাম, আর এরপর এখানে গেল একটা, দুইটা, তিনটা, হ্যাঁ, তারপর এখানে গেল আরএফ, R1, R2, R3, এখানে চলে গেল V1 ভোল্টেজ, এখানে চলে গেল V2 ভোল্টেজ, এখানে চলে গেল V3 ভোল্টেজ, ক্লিয়ার? আর এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। তো এখন একটু যদি সবাই খেয়াল করো, আমরা সুপারপজিশন বলে একটা থিওরাম পড়েছিলাম। সুপারপজিশন থিওরামের কিন্তু মাহাত্ম্য অনেক। কেন? সাপোজ ইলেকট্রিক্যাল সার্কিট তো পড়া হয়েছে, তাই না? ওই যে এসি কারেন্ট, এসি কারেন্টে তোমার তুমি যতই কি বলে কেভিএল, নর্টন এই ল অ্যাপ্লাই করো, যদি সোর্স ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি হয় তখন কি সমস্যা বলতো? সাপোজ তোমার একটা সোর্স হচ্ছে 50 হার্টজ, 50 হার্টজ, আর একটা সোর্স হচ্ছে 150 হার্টজ, রিঅ্যাকট্যান্স আলাদা করে ক্যালকুলেট করতে কি সমস্যা হবে? ডিভাইসটা তো খুলে যাবে না করবে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি হলে কি সমস্যা হবে একটা সার্কিটে? মানে কোনো সমস্যা না, ঠিক আছে, কিন্তু একটা সার্কিটে দুইটা ভোল্টেজ সোর্স আছে, দুইটা ভিন্ন ফ্রিকোয়েন্সি, ক্যাপাসিট্যান্স ইনডাক্টর, ডিসি তে তো ফ্রিকোয়েন্সি বলে কোনো ইস্যু নাই, ডিসি তে কোনো সমস্যা নেই, এসি তে কি সমস্যা হবে? তুমি একবারে দুটো ক্যালকুলেট করতে পারবা? কেন পারবো না? এটা যে পারবে তাকে আমি এখন দিই না, কেন পারবো না? ফ্রিকোয়েন্সি তো ফ্লাকচুয়েট, মানে অ্যাকচুয়ালটা তো আমরা জানতেছি না। কেন পারতেছি না? সবাই ঠিক আছে, মেইন আছে এখন সবাই বলবে না এটা চিনি এক্সেল এক্সি, এর ফর্মুলাটা বলো 1/2 এক্সি 2 এফএল। তো দুই ফ্রিকোয়েন্সিতে কি সেম থাকবে না, তাহলে আমার দুই ফ্রিকোয়েন্সিতে আমি এক জিনিস ধরে করতে পারবো না, দুটো যদি তুমি একসাথে লিংক করে করতে চাই। বুঝে গেছে? মানে আমি যদি সার্কিটে একবারে রুট ফেলতে চাই তখন কিন্তু সেম মানে দুটো সোর্স একসাথে অন রেখে আমি যখন ক্যালকুলেট করতে যাব, আমার এই রেজিস্ট্যান্স, এই রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিট্যান্স আর ইন্ডাক্ট্যান্সের ভ্যালুগুলো আমি কি করব? আমার কি হবে? ইন্ডাক্ট্যান্সের ক্যাপাসিট্যান্সের ভ্যালুগুলো ভিন্ন আসবে না, কিন্তু আমি ক্যালকুলেট করতে পারবো একসাথে দুইটা সোর্স অন রেখে পারবো। তো এজন্যই আমার তখন দরকার হবে কি একটা মেথড, সেটা হচ্ছে সুপারপজিশন। সুপারপজিশন মানে একটা বন্ধ রেখে আরেকটা না, একটা অন রেখে বাকি সব, একটা অন রেখে বাকি সব, একটা টাইমে একটাতেই কাজ করতে হবে। একটা অন রেখে বাকি সব, এবং লাস্টে সবগুলোর সামেশন অ্যাড করে দেবো। সো এইখানে যেটা হবে, এইখানে যে রেজোন্যান্সটা আসবে, এইখানে যে রেজোন্যান্সটা আসবে, এগুলি তার কম্বাইন্ড রেজোন্যান্সের অ্যান্সারটা। মানে অবশ্যই এই ফ্রিকোয়েন্সিতে এটা চলতেছে, এই ফ্রিকোয়েন্সিতে চলতেছে, কিন্তু ওভারঅল যে নেট ফ্রিকোয়েন্সি একটা রেজোন্যান্স ক্রিয়েট হবে সেটা থেকে চলবে। আর ওই রেজোন্যান্স সমান হয়ে যাবে ওটা না, মানে যে কম্বাইন্ড যে ইয়াটা আসবে ফ্রিকোয়েন্সি সেটাতে তারা কাজ করবে। অ্যাকচুয়ালি 50 তেও বা 150 তে সেইভাবে আচরণ করবে না যদি সিঙ্গেল সোর্স দিয়ে আসবে। বুঝে গেছে? এজন্য হচ্ছে আমার এখানে সুপারপজিশন তখন কাজ হবে। তো সুপারপজিশন মানে বিশাল বড় একটা টুল, যেটা তুমি নন লিনিয়ার সার্কিটে অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, সো নন লিনিয়ার কি, এটা তো বলছিলাম মনে হয়, কারেন্ট আর ভোল্টেজের সম্পর্ক যখন লিনিয়ারলি থাকে, যখন কার্ভ বা অন্য কিছু একটা হয়ে যায়, যেমন ডায়োড কিন্তু নন লিনিয়ার ডিভাইস, ডায়োডে কারেন্ট কিন্তু লিনিয়ারলি হয় কিন্তু বাঁকা হয়ে যায়। বুঝেছি? আচ্ছা ঠিক আছে, এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে অনেক কিছু। তো যেটা হলো এখানে আমরা কি করব, একটা সুপারপজিশন মেথড ইউজ করি। এখানে চিন্তা করো, আমি জাস্ট এই সোর্সটাকে অন রাখলাম, বাকিগুলোকে কি করলাম, অফ করে দিলাম। এটাকে অন রাখলে কি হবে? এটা সিম্পল একটা ইনভার্টিং সূত্র হয়ে যাবে, অ্যামপ্লিফায়ারের সূত্র। তাহলে এটার জন্য V0 এটাকে প্রাইম দিলাম, এটা করতে হবে মাইনাস RF বাই R1 ইনটু V1। এরপর এটাকে অন রাখলাম, বাকি সবগুলো অফ।
তাহলে এটা কি আসলো v ডাবল প্রাইম, এটা কি আসবে মাইনাস rf বাই r2 ইনটু v2, এরপর কি আসবে v ট্রিপল প্রাইম মাইনাস rf বাই r3 ইনটু v3 আসছে। সো লাস্টে কি করতে হবে, প্রত্যেককে অ্যাড করে দিলে আমি কি ফাইনাল আউটপুট পাবো না, এবং যদি পোলারিটি চেক করি সবাই কি এক পোলারিটিতেই আছে। সো বেসিক্যালি জাস্ট সামেশন করলেই ওদের কাহিনীটা শেষ। তাহলে টোটাল ভি আউটপুট কত আসবে, মাইনাস যদি কমন নেই তাহলে আসবে r1 সরি rf বাই r1 rf বাই r2 প্লাস rf বাই r3 ইনটু প্রত্যেকের সাথে এটা কি যাবে v1, এটা যাবে v2, এটা যাবে v3। বুঝিনি কে বুঝি নাই? হ্যাঁ এটা তো উৎস, প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে আমি কি ইনভার্টিং এর আউটপুট পাবো না, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ইনভার্টিং আউটপুট পাবো, তাই তো? এটা তো ক্লিয়ার। তাহলে টোটাল আউটপুট আমার কি আসবে, v0 কি v0 প্রাইম প্লাস v0 ডাবল প্রাইম প্লাস v0 ট্রিপল প্রাইম, তিনটা যোগ হবে না, বুঝছি জামিল? এরপরে তাহলে v0 মান কত, মাইনাস rf বাই r1 ইনটু v1, ঠিক আছে, প্লাস এটা কত rf বাই r2 ইনটু v2 প্লাস মানে সরি প্লাস না এখানে মাইনাস, প্রত্যেকটাই মাইনাস, আগে তো মাইনাস আছে, rf বাই r3 ইনটু v3, মাইনাস গুলি যদি কমন নিয়ে নিই, মাইনাস গুলি কমন নিলে প্রত্যেকটা কি প্লাস হয়ে যাচ্ছে না, তাহলে এইটা কি আমার ফর্মুলাটা হয়ে গেল সামিং এর জন্য, বুঝে গেছে? তো সামিং এর ফর্মুলাটা বললাম কিভাবে হচ্ছে, বলো কি বলবো? স্লাইডে ওখানে যে দ্যাট থেকে শুরু হলো, দ্যাট দিয়ে তো সেন্টেন্স স্টার্ট হয় না, মানে ওটা আগে কিছু ছিল, দ্যাট দ্য কারেন্ট এন্টারিং দ্য প্রোগ্রাম ইনপুট ইজ 0। ও ওরা হচ্ছে আরেক ভাবে দেখাইছে, ওরা কি করছে জাস্ট প্রত্যেকটার মধ্যে কারেন্টটা ক্যালকুলেট করছে, কেসিএল অ্যাপ্লাই করে, কেসিএল কি i1 i2 i3 এটা মিলে কি টোটাল কারেন্ট এখানে গেল, এটাই কি rf এর মধ্যে দিয়ে যাবে, এটার মধ্যে দিয়ে কারেন্ট 0, তাহলে এইটা ইকুয়ালস টু কি হবে i1 i2 i3। এখন i1 মানে কত, v1 মাইনাস 0, মানে ওই তোমার ওপেন পেজে প্রত্যেকটা ফর্মুলা এখানে বসে যাবে। স্যার এখানে i1 সমান v1 মাইনাস va বাই r1, v এর ভ্যালু কত 0, দেন একইভাবে v2 মাইনাস va বাই r2, এরকম করে প্রত্যেকটা i আসছে এবং দুটো ইকুয়ালস করে এই জিনিস আসছে। এটা আমি এখানে একবারে দেখাই দিচ্ছি। স্যার এখানে v1 2 3 তো ডিফারেন্ট হলো না? হ্যাঁ এটা প্রত্যেকটা না, এটা প্রত্যেকটা r1 r2 r3 না স্যার এটা লাস্ট হ্যাঁ এগুলো এখানে প্রত্যেকটা এটা কোনটা ভ্যালু এখানে? এই যে v1 v2 v3 মানে ডায়াগ্রামের মধ্যে কোন এই যে v1 v2 v3 মানে জিনিসগুলো এরকম করে আছে। আর উপরের যেটা শুধু হ্যাঁ উপরে দুটোতে এরকম করে সোর্স অ্যাড আছে, প্রত্যেকটার সাথে অ্যাড আছে, এরকম পুরো সোর্স না দেখিয়ে জাস্ট পয়েন্ট দিয়ে প্লাস দিয়েও সোর্স বোঝানো হচ্ছে, বুঝছি? আজকে ফার্দিন আর রাতুল কোথায়? এই একদিন দুদিন পরে পরে আসতে তো ক্লাসে কিছু বুঝবে না। বুঝছি? সবাই বুঝছো? ম্যাথ করতে দে একটা, জি স্যার। চেষ্টা করব। ম্যাথটা এক্সারসাইজ দে। আর একটা आंसर দে। স্যার জুম করে দেখেন স্যার সাইড আমি ইঞ্জিনিয়ার বলতে ইউটিউবার বলছি। জানি না এটা এখন অডিও এটা শুরু করলে হবে না। তো কি হয়েছে আমাদের মন করে
আগে এটা সবাই করো এরপর একটা সবাই এটা আগে দেখো বুঝো কিনা এরপর একটা প্রবলেম করতে দেব এই প্রবলেমটা আগে সবাই খাতায় তুলো এবং নিজের মতো সলভ করো এরপর একটা প্রবলেম আসছে তুমি ভদ্র ছেলে এইভাবে উপমা দিতেছো পজিটিভ কেউ আছে আজকে দেখি গেলাম একবারে বেশি করে সবাই কোশ্চেন তুলছো না স্যার কোশ্চেন তুললে ভি আউটপুট আই আউটপুট যখন চাইবে সামনে চলে গেছে না শেষ না স্যার স্যার ওই ডায়াগ্রাম তো তোলা হয়েছে না যা আছে উঠে দেখো একটা ম্যাথ তুলতে আচ্ছা স্যার শোনান স্যার এই মাস্টার কাটা আছে স্যার তাহলে যেটা করতে হবে এটা আগে দেন ওটা সলভ করে দাও ক্যামেরাতে ছবি তুলে ক্যামেরা নেই এটা তোলার জন্য দিছি আমি একটা প্রবলেম বের করবো এটা তাড়াতাড়ি তুলবো একটা ম্যাথ তুলতে এতক্ষণ লাগে আমি ইঞ্জিনিয়ার ইন্ডাস্ট্রিতে মেশিন নষ্ট করে দাঁড়া 5 মিনিট পরে করে দিচ্ছি আসলে তো মানে ম্যাথ করা লাগবে না ম্যাথ তো করা লাগবে না মানে ইউজ ম্যাথ করা লাগবে তোমার স্যার এখন তো স্যার অটোমেশন আমরা স্যার ইন্ডাস্ট্রি অটোমেশন বলতে সেই অটোমেশন না ধরো একটা এক্সাম্পল দিব না পরে ভিডিও শেষে এটা আবার ইন্ডাস্ট্রিয়াল ইস্যু চলে অটোমেশন প্রজেক্ট চলতে থাকবে এখন তুমি যদি ক্যালকুলেশন না করে সব ইয়া করো তাহলে দেখবা অটোমেশন যে অবস্থা খারাপ হয়ে গেছে আমরা স্যার এরপরে তুলনা হলে আমার কিছু করার নেই ইন্ডাস্ট্রিয়াল টুলে যাই স্যার এখানে কি বের করতে বলতে স্যার আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল সম্পর্কে যেটা বলা হচ্ছে অনেকে মনে হয় শুনছো এই জিনিসটা যে আমাদের যখন ফাইনাল ইয়ার হতো হ্যাঁ একটা জিনিস তুলতে গিয়ে এতক্ষণ লাগে শান্ত এটা ম্যানেজ করে তুলতে হয়। স্যার ভিডিও অফ করে দেব না না পজ কেন করবো এটা তো ভালো জিনিস আচ্ছা তো হচ্ছে যেটা স্যার এটা আবার একটু জুম করে দিন স্যার আর আপনাকে একটু বলি না আচ্ছা আমাদের যে ডিসিশন হয়েছে যে আমাদের লাস্ট সেমিস্টারে যারা থাকবে মানে হচ্ছে ফাইনাল ইয়ারে যারা থাকবে তোমাদের এখন কি 4th বা 5th সেমিস্টার তাই না 6 7 সেমিস্টারের পরে হচ্ছে আমাদের যে একটা আমাদের ক্যাম্পাস একটা স্থায়ী ক্যাম্পাস কোথায় আছে কারণ কি এখানে না 300 ফিটে আর আরেকটা আছে কি মাদার হইয়াতে মাদার এরিয়ার এখানে আছে 100 সো 300 ফিটের এখানে যেটা আছে সেখানে হচ্ছে আমাদের লিভারি গ্রুপ তারা হচ্ছে ওই ট্রান্সফরমারের একটা ওয়ার্কশপ করবে যে স্টুডেন্টদের এখানে ধরো 2 থেকে 3 মাস 300 ফুট কিন্তু বেশি দূরে না 1.5 ঘন্টা সময় হতে লাগে তো এরকম 3-4 ঘন্টা প্রত্যেক দিনে তোমার হচ্ছে ওই ইন্ডাস্ট্রিয়াল লেসনের মতো থাকবে যে যাবে প্রত্যেকে ট্রান্সফরমার বানানো দেখবে ট্রান্সফরমার সিটি পিটি সুইচ গিয়ার যা যা আছে এই রিলেটেড ওয়ার্কশপগুলি সে করবে সে ওইখানে দেখবে যে কিভাবে বানানো হচ্ছে না হচ্ছে এরপর 2 থেকে 3 মাস এরকম তার একটা ইন্টার্নশিপ থাকবে যেটা হচ্ছে গ্রেডেড থাকবে মানে এ প্লাস এ মাইনাস এই গ্রেড সিস্টেমে তাই এটা করা হবে এটা 3 বা 4 পেরিয়ড থাকবে সো এটার পরে হচ্ছে ওর ইন্টার্নশিপ থেকে হাইয়েস্ট একজন বা দুজন যদি ভালো পারফরম্যান্স থাকে এবং কোম্পানি ওয়াইজ
রেগুলেশন ফুলফিল করে তাহলে অথবা সেখান থেকে জব অফার করা হবে। এটা হচ্ছে ডিসিশন নাও হয়েছে যে জাস্ট ফাইনাল ইয়ারে যে ইন্টার্নশিপ হবে সেখানে একটা পার্টে তারা হচ্ছে এই ওয়ার্কশপগুলিতে যে প্র্যাকটিক্যাল লার্নিং গুলো সে করবে, এই জিনিসটা অ্যাড হচ্ছে। যেমন ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স তোমার হচ্ছে আরো কিছু জানার পরে ইন্ডাস্ট্রিয়াল গেলার মধ্যে হবে। তুমি যখন আমার একটা পাওয়ার প্ল্যান্টে যাবা, তোমার পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে পাওয়ার সিস্টেম সম্পর্কে আগে কিছু ধারণা হলে তখন মেশিন টেশিনের সম্পর্কে ধারণা আছে। কিন্তু পাওয়ার সিস্টেম 1 পাওয়ার সিস্টেম 2 আর হচ্ছে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং হলে ওভারঅল ধারণাটা ক্লিয়ার হবে। আর হচ্ছে পাওয়ার সিস্টেম প্রোটেকশন এন্ড সুইচ। সবাই সলভ করবে। সব হয়ে গেছে। প্রবলেম খুশি তো আমাদের মেথডটা মেনশন করতে হবে না যে কোন প্রসেসে সলভ করব না, ওই সলভ করার টিপ মানে মেথড মেনশন করার টিপ সেটা যদি ইচ্ছা হয় তাহলে সাইড নোট দিয়ে বলতে হবে অ্যাপ্লাই -8 না, এটা তো স্যার সুপার পজিশন দিয়ে দিয়ে দিচ্ছি। সুপারপজিশন দেখে আউটপুট ভোল্টেজ তো ডাইরেক্ট জানো তোমরা। আউটপুট ভোল্টেজ ইকুয়েশন স্যার এখানে বারবার করে বের লিখতে করতে হবে স্যার বি নট বের করতে হবে আর কি ভি নট বের করতে হবে, আই নট বের করতে হবে। ওই যে আই নট যেটা অপ এমবিতে দিয়ে বের হয়েছে। ভিডিও এই তুই এটা করছো এই তো আরে এটা আই নট ছিল আই নট এই জায়গায় এই জায়গায় আচ্ছা V0 মাইনাস আলফা আই নট তো আই নট কি এইটার মধ্যে দেব তাহলে এই আই নট এর এটা প্লাস এটা না স্যার আই নোট কোনটা? আই নট হচ্ছে ওপেন দিয়ে যেটা বের হচ্ছিল ওপেন দিয়ে বের ওপেন পে আউটপুট পিন এর যে কারেন্ট বের হচ্ছে সেটা আই নট। স্যার এটা দেখা কি হয়েছে? এখানে কয়টা ছিল সোর্স? দুইটা না? স্যার দুইটা বুদ্ধি হয়ে এখানে একটা ছিল এখানে জি স্যার তাহলে এটা কি ছিল আর এফ, এটা ছিল আর নট। ও বি নোট তো বের হয়ে গেছে স্যার। এসে গেছে স্যার। মাইনাস 8 না মিটার হ্যাঁ তো বি ও বের হয়ে গেছে। আই নোট বের হয়ে গেছে। আর 8/2 কে এই 2 কে সমান আই হইতেছে স্যার এটা তো করে দাও, এটা দেখার কিছু না। 4 মিলি অ্যাম্পিয়ার। ওটা কত আসছে? আমি হিসাব করি না স্যার কিলো ওখানে থাকতে কি হবে? রেজিস্ট্যান্স 4 4.8 মিলিয়ন। দেখছেন আমি যেটা কইছি এটা কি সিস্টেম ঠিক আছে আই নট কিন্তু এইটা না যে 2 কিলো ওহমের মধ্যে দিয়ে আই নট হচ্ছে অপ এম্প দিয়ে যেটা বের হচ্ছে। জি স্যার আমি এটা আলাদা অপ এম্পের কারেন্টটা বের হয়ে একটা কারেন্ট এখানে আর একটা কারেন্ট ধরা হয়েছে ডিরেকশন থেকে অ্যাকচুয়ালি উল্টা হবে। তো একটা হচ্ছে 10 কিলো ওহম দিয়ে হচ্ছে একটা 2 কিলো ওহম দিয়ে হচ্ছে। জি স্যার কেসি লেভেল কি হবে এসে আর এটা 4.8 গামা কেস মানে সাইনের এখানে স্যার এটা মানে উপরের দিকে হইছে আমি নিচে থেকে ধরছি এটা মানে স্যার
কিন্তু অ্যানসার তো আসবে না। অ্যানসার তো আসছে স্যার সাইন আসছে স্যার বি নোটটা বের করতেছি আই নোটটা বুঝিনি আই নোট দেখো কোথায় কোনটা বল বের করতে বলা হয়েছে। স্যার বুঝছি যে আই নোট ওপেন দিয়ে বের হচ্ছে ওটা আমি আগে দিচ্ছি এখানে বি নোটের যে একবার যে 10 একবার 2 বললেন যে ওটা দেখো তোমার আই নোটের এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করো কিন্তু হচ্ছে একটা কারেন্ট মানে কেসিএল এর ডিরেকশন তোমার ইচ্ছা মতো মিলিয়ে দিও। ও আচ্ছা তুমি আই নোট দিছো একটা কারেন্ট বললো তুমি 2 কিলো দিয়ে গেছে আর একটা 10 কিলো দিয়ে গেছে, ঠিক আছে? ওই দুটো যোগ করছে তাহলে এখন তুমি কি করছো আই নট সমান সমান ওইটা প্লাস এটা, তাহলে এখানে তুমি নাম দাও। তাহলে আই নট এর মধ্যে কি হবে? একটা হবে v0 মানে ভি আউটপুট, ওইখানে ভোল্টেজ কত 0 না এ পয়েন্টে, বি পয়েন্টে ভোল্টেজ 0 এ পয়েন্টে ভোল্টেজ 0, তাহলে ওই 10 কিলো ওহম মধ্যে কারেন্টটা কত হবে? v0 - 0/10 প্লাস এটার কারেন্টটা কত? v0 বা ভি আউটপুট minus 0 divided by 2, v0 minus 0 divided by 2, আর কিলো ওহম দিয়ে ভাগ করা মানে মিলি অ্যাম্পিয়ারে কারেন্ট, এজন্য এটাকে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করে। তো কিলো ওহম দিয়ে ভাগ করছে মিলি অ্যাম্পিয়ারে आंसर, তো এটা যেটা বলে মাইনাস 0। কে বুঝো নাই বলো? এর কিন্তু একটু ট্রিকি কোশ্চেন, মানে এটা ভালো না স্যার আমার এক্সামে এসে বলছে মাইনাস হওয়ার কিছু না। স্যার আপনার ডিরেকশন উল্টার কারণে স্যার মাইনাস তো ইস্যু না, কিন্তু হ্যাঁ আই নট তুমি আই নট কোন দিকে ধরছো? স্যার আমি তো আই নট হচ্ছে এদিকে স্যার আই তোমার অ্যানসার কিন্তু এটাই আসবে। স্যার আপনার আই তো স্যার ওই আইএসটাকে আমরা উপর দিকে ওইটা যেখানে বলছি তোমার অ্যাকচুয়াল কিন্তু আই নট ওটা ওইটা বের করতে বলছে, সো ওই ডিরেকশন মোতাবেক অ্যানসার আসছে মাইনাস, তোমার অ্যানসার আসলে তো মাইনাস, বুঝছো? উপরের দিকে আর তুমি যেদিকে ধরো আসো কি দিকে যা দিকে ওই মাইনাস মাইনাস হিসাব করে ওটা লাস্টে তোমার অ্যানসার -4.88 আসবে। আসছে গুড। এরপর আরেকটা প্রবলেম সলভ করব। আজকে কয়টা বাজে? 3টা গাছ আর 19 মিনিট আছে আচ্ছা স্যারটা গল্প ইন্ডাস্ট্রি গল্প ইন্ডাস্ট্রি গল্প দিতে বলো। ও আচ্ছা স্যার আরেকটা প্রবলেম এই প্রবলেমে একটা এক্সট্রা মার্কস থাকে। ইয়া কোথায়? স্যার মার্কেট পাওয়া লাগবে এই কেউ কি পরে আসছে অ্যাটেন্ডেন্স চাই? হ্যাঁ আমি একটু বলি এর উদ্দেশ্যে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আরে দিয়ে দিয়েছি আমি সবার। সাড়ে 10 স্কলারশিপ দিচ্ছে। হ্যাঁ বাকি স্কলারশিপ ভালো এবার তো স্যার শুনলাম নাকি খাতা সেইভাবে দেখা হবে। ভালো তো নরমাল ভাবে দেখা। না স্যার আরেকটু হার্ডলি দেখা হবে। এবার টাকা বসবে না এগুলো কি আমি ফ্রি নাম্বার দিয়ে দিতাম, টাকা পয়সা দেওয়া লাগবে না ওইরকম না, এটা হচ্ছে এনকারেজ করার জন্য। ওকে এটা অবশ্যই এনকারেজ করতে দেন, এমন না যে তোমার নাম্বার আমি শুধু শুধু কেটে আমি খুব মজা হচ্ছে। সেমিস্টারে একটা ফ্রি দুইটা ফ্রি। এটা কি আগের সেমিস্টার থেকে শুরু হবে? আরে যারা রিসেন্টলি হলো ওদের খুব আফসোস হবে। সমস্যা নেই, পরেরটা বের হবে। সবাই লাগাইছো? দাও। খালি বোনাস মার্কস হাই কি 2 মার্ক আর 1 মার্ক, রিয়াজ মনে হয় 1 মার্ক পেয়েছে। স্যার আপনি একসাথে 10 মার্ক দিয়ে দেন। 1 মার্ক কাটা হয়েছে রিয়াজের বুঝে ধরা দেওয়ার জন্য, ওর 1 মার্ক কাটা হয়েছে, কিন্তু রিয়াজ আবার 1 মার্ক পাইছে। না আমাদের স্যার আমরা 100 তে 90 পাওয়ার পর 10 অ্যাড দিয়ে দিই। 80 রাখবো আর 10 দিয়ে দিই। কনফিডেন্স ওর যে 102 হয়ে যাবে। স্যার ওরা দিলে ওরা 90 দিলে ওরা 10 দিবে। ঠিক আছে এই সব মিথ্যা আশা ভরসা আমি বিশ্বাস করি না। আচ্ছা, কিন্তু কত এলিমেন্ট আছে কম অ্যাটেন্ডেন্স? 3 জন। এলিমেন্ট আছে কয়জন আসছে? দুইজন স্যার স্যার বন্ডিং না 11 আছে আর বাকি দুজন তো কিসের বন্ধ যায়? বন্ডিং থাকে তো স্যার আসতো তো তোর 12 বছর ইসমাইল ছিল, ইসমাইলটা কত আছে? হ্যাঁ আর হচ্ছে আরেকজন কে ছিল জানি? নূর মোহাম্মদ স্যার আসেনি ও কোথায় আসে নাই? ও লাস্ট 3 ক্লাস আসছে। আচ্ছা, এরপরে শান্ত আসছে, সাব্বির রহমান, এটাও নাই। আর আসিফ কই? আসিফুর রহমান জানি না আসে না কেন? ওই কালকেই তো ওকে দেখলাম। স্যার আমরা কালকে দেখছি এই যে আসিফুর রহমান আসে নাই, তানভীর আসে নাই। তানভীরকে গত ক্লাসে দেখছি। সাইফ করে দেখছি, রাতুল আসে নাই।
তারপরে গেসান আসছে, Yes, sir. আচ্ছা, জামিল আসছে, শামিল, ফারদিন আসে নাই, মাঝারুল ইসলাম এতদিন পর আসছে। আরে বোনাস মার্কটা পাবো না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তো দুটো মানুষ দুজনে বলছি, দুজনে নিয়ে এসেছি স্যার। কলম কাটতে ভুলে গেছি। দুজন মানুষ নিয়ে এসেছি স্যার আমি, ওই যে বাবা জহিরুল, আসসালামু আলাইকুম। রিয়াজের কি ও ক্লাস না? না। আচ্ছা ব্লাড আমাদের তো লাগবে না, দাঁড়ান। রিয়াজেরও লাগবে। বেশি ইমার্জেন্সি তো এমনই দিতে হবে। ভাই আমার পজিটিভ পজিটিভ আর এই পজিটিভ এবি পজিটিভ এত কই দিনি না জানেন। আচ্ছা এবি পজিটিভ ঠিক আছে, ঠিক আছে, এক পাস পাইলাম আটোয়াই। আলহামদুলিল্লাহ স্যার স্যার। কেন? এই ওই যে একজনকে নিয়ে আসছে। এখন স্যার এই আমাদের সাথে আসবে না স্যার। একজনকে এইটার কারণে নিয়ে আসছে। এরপরের দিন ও আবার আসে, আবার একটা আচ্ছা ঠিক আছে। স্যার এর আগে স্যার আমি নিয়ে আসছি। আমাদের তোমার বেঁচে কিনে করে ফেললাম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মনে করে ক্লাসে আমি একটু আগে স্যার ডায়ালগ দিচ্ছে। আচ্ছা, এবার একটা প্রবলেম দিই, একটা প্রবলেম নাম্বার ফোকাস। নিতুল কাকে আনছিলা? আমি গত 2 সেমিস্টার মিলে প্রথমবার একটা বোনাস মার্ক পেয়েছি। শিওর তুমি নূর মোহাম্মদ আনছিলা? স্যার মেসেঞ্জার রেগুলার আছে। নিতুলের নামটা তো বড়, বোনাস পয়েন্ট লেখা জায়গা কম। স্যার নিচেরটা লিখে দেন, নিচে যে না লিখে দিছি। আমি স্যার এই সপ্তাহটা স্যার পুরাই আসবে না স্যার। এই এটা স্যার চমৎকার। আচ্ছা ঠিক আছে, একটা প্রবলেম আমরা সলভ করব। আশা করি প্রবলেমে দিয়ে আমাদের এই লেকচারটা শেষ হবে। কিন্তু পাচ্ছে না। আমরা এক্সারসাইজ থেকে একটা প্রবলেম সলভ করব। ওকে, ভিডিও ক্লোজ করে দিতে পারো, প্রবলেম হচ্ছে জেনে নিও। একটা সাসপেন্স তো থাকতে হবে। স্যার শেষ। ঠিক আছে।